আজকের সবাই জানে, ৮ থেকে ৮০ সবাই জানে এই প্যানেলটাতে দুর্নীতি হয়েছে, কিন্তু দুর্নীতিটাকে এমনভাবে ঘুরিয়ে মার্কেটিং করা হয়েছে যেন স্কুলে যারা যাচ্ছে সবাই দুর্নীতিগ্রস্ত, আর গান্ধী মূর্তির পাদদেশে যে সমস্ত ওয়েটিংরা বসেছিল এতদিন তারা সবাই স্বচ্ছ। কিন্তু আজকের সারা বাংলা দেখেছে, রাজপথ দেখেছে যে ধর্মতলার ওয়াই চ্যানেলে যারা বসে আছে তারা দুর্নীতি মুক্ত নয়, তারা একটা যোগ্য টিচার এবং তারা ৬ বছর ধরে যোগ্যতার পরিচয় দিয়ে তারা চাকরি করছে। আমরাও চাই যারা অযোগ্য, যারা টেন্টেড তারা বাদ যাক, যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছি তাহলে তাদের চাকরিটা থাকবে, আর আমরা সসম্মানেই ফিরতে চাই আমাদের স্কুলে। রাজ্য সরকারের সদিচ্ছা বা রাজ্য সরকারের জন্যই দুর্নীতি হয়েছে বলেই তো আজ আমাদের এখানে পথে বসতে হয়েছে এবং আমাদের যে যোগ্যতার সেটাও প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে আছে। তো আগামী দিনে প্যানেল দুর্নীতিমুক্ত হবে এবং যোগ্যরা তাদের ন্যায় বিচার পাবে, এটা আমরা আশাবাদী। দেখুন, আমরা যতদিন না ন্যায় বিচার পাচ্ছি, ন্যায় বিচার একটাই যে যারা আমরা দোষ করিনি তারা আমরা অন্যের দোষের ভাগী কেন হতে যাব, ভাগীদার কেন হব। তো সেই জন্য আমরা যারা কোনোভাবেই অভিযুক্ত নই কোনো কিছুতে, তারা চাইবো সসম্মানেই স্কুলে ফিরতে। যতদিন না সেটা আমরা পাচ্ছি ততদিন আমরা রাস্তার আন্দোলন ছাড়ব না। এবং যদি কোনো দিন দেখা যায় যে কোনোভাবে কোনো অঘটন ঘটলো, যদিও আমরা 100% পসিবিলিটি দিয়ে বলছি যে আমরা পজিটিভ সব দিক থেকে, কিন্তু ওই যে বলছেন প্রশ্নটা যেহেতু করছেন তাই বলছি, তাহলে আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে যাব। সেটা কোন পথে হবে সেটা তখনই আমরা ডিসাইড। আর্গুমেন্ট সঠিক হলে কোনো দেশের বিচার ব্যবস্থা এত অসহায় নয় যে যারা দোষ করলো না তাদের শাস্তি দেবে। দেখুন, আইনের ব্যাপার তো এটা আমরা বলতে পারি না, সুপ্রিম কোর্টে মামলাটা পিছিয়ে গিয়েছে, কিন্তু আমরা আশাবাদী যে সুপ্রিম কোর্টে শেষ হাসি আমরাই হাসবো, কারণ আমরা যারা এখানে 14,000 সামথিং যোগ্য প্রার্থী আছি তাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন না সুপ্রিম কোর্টে কেউ জমা দিতে পেরেছে, এমনকি দেশের সবচেয়ে বড় তদন্তকারী সংস্থা সিবিআইও জমা দিতে পারেনি এবং সাথে সাথে এসএসসিও তার নিজের সার্ভার থেকে জমা দিতে পারেনি। অর্থাৎ এটা 100% প্রমাণিত যে আমরা অযোগ্য নয়, আমরা সবাই যোগ্য এবং আমরা সবাই দুর্নীতিমুক্ত আছি। হয়তো কোনো কারণে সুপ্রিম কোর্টে, সেটা বিচারপতিদের ব্যাপার, সেটার আইনের ব্যাপার তো আমরা বলতে পারবো না, কিন্তু কোনো কারণে হয়তো পিছিয়েছে। আমরা একটা সবচেয়ে গ্রাম বাংলায় প্রচলিত কথা আছে যে ধৈর্যের ফল মিঠা হয়, তো আমরা সেই ধৈর্যটা রাখছি এবং ধৈর্য রেখেই আমাদের জয় হবে, এটা নিশ্চিত আশাবাদী। আমাদের কোনো না কোনো একটা জায়গায় বিশ্বাস রাখতেই হবে। আমরা যদি ভারতবর্ষের সর্বোচ্চ আদালতের বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্নচিহ্ন তুলি তাহলে তো আমাদের ভারতের নাগরিক হিসাবে পরিচয় দেওয়াটা মনে হয় মূর্খামি। হ্যাঁ, আদালতের কিছু ক্রাইটেরিয়া থাকে, কিছু টেকনিক্যাল কারণ থাকে, সেই হিসাবে কোনো মামলা ঝুলে যায়, কোনো মামলা পিছিয়ে যায়, কোনো মামলা স্টে হয় এবং কোনো মামলা রায় হয়, কিন্তু সেটা নিয়ে বিভিন্নপন্থী রাজনৈতিক লোকেরা রাজনীতি করতেই পারেন। কিন্তু আমাদের আশা আছে যে আদালতে হয়তো সময় নষ্ট হচ্ছে, হ্যাঁ আমরা একটু আশা হতো, আজকে আমরা অধীর আগ্রহে ছিলাম যে আজকে একটা ম্যারাথন শুনানি হবে, সকাল 7টা থেকে সকাল 10:30 থেকে শুনানি হবে, বিকাল 4টে, 4:30 বা 5টা পর্যন্ত, কিন্তু একটু আশা হতো হয়েছে, কিন্তু আমরা একদম আশাবাদী যে আমাদের জয়টাই হবে। এসএসসিতে হওয়া দুর্নীতির জন্যই আজকে যোগ্য শিক্ষক শিক্ষিকা যাদের কোনো দোষ নেই তাদের আজকে এত সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, এবং 24 সালের 22শে এপ্রিল থেকে শুরু হয়ে আজকে 25 সাল, আজও আমাদের এই উৎকণ্ঠার মধ্যে দিয়ে সময় কাটাতে হচ্ছে। তো তার জন্য এসএসসির আমার মনে হয় এটা একটা দায়িত্বের মধ্যে পড়ে, যেহেতু এসএসসি দুর্নীতিতে শিক্ষকরা সমস্ত সমস্যায় জর্জরিত হয়েছে, দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। 27শে নভেম্বর থেকে খোলা আকাশের নিচে আস্তাকুরের পাশে তারা দিন কাটাচ্ছে। তার জন্য এসএসসির এটা দায়িত্ব বা কর্তব্যের মধ্যে পড়ে যে খুব সুন্দরভাবে যা যা তথ্য দিলে পরে খুব সহজেই যোগ্য এবং অযোগ্য পৃথকীকরণ হয়ে যায় সেটা করা, এবং তার ফলে এসএসসি বা এসএসসির চেয়ারম্যানের যে সিটটা বা যে চেয়ারটা আজকে দুর্নীতির সাথে একসময় যুক্ত ছিল, সেই চেয়ারের মাধ্যমে বা সেইভাবে হওয়া যে দুর্নীতিগুলো সেগুলো খুব সহজেই পৃথকীকরণ হয়ে যোগ্য এবং অযোগ্য পৃথক হয়। এসএসসিকে আমাদের শুনানি ছিল, আমরা আশাবাদী ছিলাম শুনানিটা হবে এবং শেষ হবে, হয়তো খানিকটা এগিয়ে থাকবে। রায় কি হবে না হবে আমরা সেই বিষয়ে জানতাম না, মানে আশাবাদী ছিলাম না যে আজকেই রায় হবে, কিন্তু শুনানিটা যে অনেকটা এগিয়ে যাবে এটা ভেবেছিলাম, কিন্তু শেষ মুহূর্তে আমরা দেখলাম এটা পিছিয়ে গেল এবং আগামী 15 তারিখ এটা শুনানি হবে। যাই হোক, ব্যাপারটা হচ্ছে আমরা সবাই চাই যে আগের দিন মানে 19 তারিখ
যে হিয়ারিং হয়েছিল তাতে আমরা দেখেছিলাম যে রাজ্য সরকারের লয়ার বা পর্ষদ বা এসএসসি লয়ার তারা কিন্তু সঠিকভাবে সেখানে আর্গুমেন্টটা করতে পারেননি, যে জন্য আমরা অনেকটা হতাশ হয়েছিলাম। এবং আমরা চেয়েছি যে সুদক্ষ লয়ার দিয়ে এই যে আমাদের নিয়োগ রিক্রুটমেন্ট অথরিটি তাদের মানে বক্তব্যটা সঠিকভাবে তুলে ধরুক এবং যথাযোগ্য প্রমাণ সমেত সেগুলো তুলে ধরলে আমরা আমাদের চাকরিটা সসম্মানে ফিরে পাবো। কারণ আমরা জানি পিটিশনার হিসাবে আমরা অনেকটাই এগিয়েছি আমাদের পড়াশোনাটাও এই ল নিয়ে। সেখানে দাঁড়িয়ে আমরা দেখেছি যে এমন অনেক যুক্তিপূর্ণ তথ্য আছে বা অনেক ব্যাপার আছে বা সেই টেন্টেড আনটেন্টেড লিস্টগুলো আছে যেগুলো সমেত কিন্তু অনায়াসেই সুপ্রিম কোর্টে সেগ্রিগেশনের যে কথাটা চলছে সেখানে কিন্তু সেগ্রিগেশন অলরেডি করা হয়েছে, যে টেন্টেডদের লিস্ট দেওয়া হয়েছে সেটা অনেক পক্ষই দিয়েছে। লিডিং ইনভেস্টিগেশন এজেন্সিস তারা সিবিআই তারা রিপোর্ট দিয়েছে, আমাদের বাক কমিটি রিপোর্ট আছে, এসএসসি নিজে থেকে কিছু রিপোর্ট দিয়েছে। সব কিছু মিলেই আমরা জানি যে টেন্টেডরা আলাদা করে চিহ্নিত। তাহলে টেন্টেডদেরকে বাদ দিলে যোগ্য যারা আনটেন্টেড যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ পর্যন্ত নেই তারা তো বেঁচেই যায়। তো সেগ্রিগেশনটাকে জাস্ট স্ট্যাবলিশ করতে হবে কোর্টের কাছে যুক্তিপূর্ণভাবে। সেই জায়গাটাই কোথাও একটা গিয়ে আমাদের মনে হচ্ছে যে অবহেলা বা কোথাও যেন অপ্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি কমিশনের বা সরকারের তরফ থেকে। সেই জায়গাটা ভালোভাবে যাতে হয়, সেই জায়গাটা যেন কোনোভাবে আর অবহেলিত না হয়, সেই জন্যই আমাদের পথে বসা আমাদের আন্দোলন। আমরা সবাই জানি যে কোর্ট ছাড়া তো আমাদের চাকরি কেউ ফিরিয়ে দিতে পারবে না, কিন্তু সঠিকভাবে আর্গুমেন্ট না করলে, তথ্যগুলো না তুলে ধরলে, সিজেআইয়ের কাউন্টার প্রশ্নে রিপ্লাই না দিলে এগুলো সম্ভব নয়। সেই জায়গাটা যাতে মানে খুব ভালোভাবে করা যায় সেই জন্যই আমাদের পথে থাকা। আর আমাদের আন্দোলন যেহেতু 15 তারিখ শুনানি, এই 15 তারিখ অবধি আমরা আবার রাস্তায় আছি, থাকবো। শুধু 15 নয়, যতদিন না এই ন্যায় বিচার আমরা পাচ্ছি আমরা ততদিন পথে থাকবো, আন্দোলন চালিয়ে যাব। সেখানে দাঁড়িয়ে আপনি যখন বলছেন যে এসএসসি বা রাজ্য সরকার আপনাদের এই যে পৃথকীকরণের বিষয়টায় বেশি একটা সক্রিয়তা দেখাচ্ছে না, এর কারণ কি বলে মনে হয়? না, পৃথকীকরণের বিষয়ে সক্রিয়তা দেখাচ্ছে না এমনটা নয়। তারা কিন্তু অলরেডি মানে যে সেগ্রিগেশন লিস্ট সেটা আমরা মনে করি যে অলরেডি প্রডিউসড। কিভাবে না, ওই যে বললাম যে টেন্টেডদের লিস্ট সব পক্ষই দিয়ে দিয়েছে। তো এটা তো ব্যাপারটা তো সেরকমই দাঁড়ালো যে আমার 10টা কলা আছে, 8টা খেয়ে নিল, তার মানে 2টো থাকলো, বা 3টে খেয়ে নিলে 7টা থাকলো। তো সেরকমভাবে যারা আনটেন্টেড আর টেন্টেড বাদ দিলেই বাদ বাকিগুলো তো আনটেন্টেড, তাহলে আনটেন্টেডদের তো সেগ্রিগেশন হয়েই থাকলো। তাহলে সেক্ষেত্রে এইটা জাস্ট যুক্তিপূর্ণভাবে তো তথ্যগুলো তুলে ধরতে হবে সুপ্রিম কোর্টের কাছে। সিজিআই যিনি আছেন তিনি তো কাউন্টার প্রশ্ন করবেনই, তিনি তো নাচাবেনই সব পক্ষকে, কিন্তু আলটিমেটলি এইটা এস্টাবলিশ করার জায়গা অনেক রয়েছে। এবং যদি সঠিকভাবে যে প্রশ্নগুলো তিনি করছেন, জানতে চাইছেন নিয়োগ অথরিটি বা রাজ্য সরকার, সেগুলোর জবাব যদি না দেন, নিঃসন্দেহে সিজিআইয়ের মনে তো সন্দেহ তৈরি হবেই। তো সেইগুলো আমার মনে হয় বা আমাদের মনে হয় যে এগুলো তৈরি হওয়ার প্রশ্ন নেই, কারণ সঠিক তথ্য আছে, যুক্তি আছে, এবং তিনি যেগুলো জানতে চাইছেন তার উত্তরও আছে। শুধু এই নিয়োগ অথরিটি বা রাজ্য সরকারের লয়াররা সেগুলো দিতে পারছেন না, সেটা প্রস্তুতির অভাব, পড়াশোনার অভাব। সেই জায়গাটা যারা অথরিটি তাদের উচিত লয়ারকে আরও ভালোভাবে ব্রিফ করানো, সব তথ্যগুলো পেশ করা। তাহলে কি হয়, তাহলে উনি যুক্তিযুক্তভাবে এই তথ্যগুলো পেশ করতে পারবেন, বলতে পারবেন, এবং আমাদের প্যানেল বাঁচানোর কোনো মানে অভাববোধই হবে না। প্যানেল অনায়াসেই বাঁচবে। আর প্যানেলটা আমরা শুধু সবার স্বার্থে বাঁচাতে আমরাও চাই না, আমরাও চাই যারা অযোগ্য, যারা টেন্টেড তারা বাদ যাক, যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছি তাহলে তাদের চাকরিটা থাকবে, আর আমরা সসম্মানেই ফিরতে চাই আমাদের স্কুলে। আপনি বলছেন যে দিতে পারছেন না, পড়াশোনার অভাব বলছেন আইনজীবীদের সেক্ষেত্রে, কিন্তু কোথাও গিয়ে আপনার কি মনে হয় যে তারা দিতে চাইছেন না, তথ্যগুলো উপস্থাপন করতে চাইছেন না বলেই দিচ্ছেন না? আমাদের কিন্তু যখন 7ই মে এই সুপ্রিম কোর্টে যখন স্টেটা পড়লো চন্দ্রচূড়ের বেঞ্চে, সেদিনকার জয়দীপ গুপ্ত মানে এসএসসির লয়ার, তার আর্গুমেন্ট কিন্তু আমাদের গতবারের এই 19 তারিখের আর্গুমেন্টের মতো ছিল না। তো আমাদের কোথাও 7ই মে ওই আর্গুমেন্ট কোথাও গিয়ে আমাদের মনে হয়নি যে এসএসসি চাইছে না যে আমাদের যোগ্যরা বাঁচুক। কোথাও একটা তারা প্যানেলটাকে বাঁচাতে চাইছেন যোগ্য শিক্ষক শিক্ষিকাদের স্বার্থেই, সেই 7ই মের হিসাবে আমি বলছি। কিন্তু মানে পড়াশোনাটা বা ব্রিফিংটা বা তথ্যগুলো তুলে ধরাটা
লয়ারদের কাছে খুবই জরুরি, না হলে তারা বলবেন কোথা থেকে? না, আমার প্রশ্ন এই কারণেই যে আমরা দেখেছিলাম অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছিল, যে সবাই থাকবে, তার সঙ্গে অতিরিক্ত শূন্যপদ, মানে যোগ্য অযোগ্য এই প্যানেলে সবাই থাকবে। তো কোথাও গিয়ে কি শাসক দল বা মুখ্যমন্ত্রী বা এই প্রশাসন এসেছি এরা কি চাইছে যে যোগ্য অযোগ্য সবাই থাকুক, এই বিষয়টা ঝুলে থাকুক, তাহলে তাদের যে দুর্নীতি হয়েছে সেটা সামনে কম আসবে? দেখুন, এখন পর্ষদ বা কমিশন আগামী দিনে কি চাইবে সেটা আমরা বলতে পারবো না, কিন্তু গতকাল বা 7 তারিখের যে শুনানি হয়েছিল তাতে কিন্তু স্পষ্টভাবে জানিয়েছে যে তারা এখানে এসেছে অ্যাসিস্ট করার জন্য, তারাও রেডি সেগ্রিগেট করার জন্য। যখনই সেগ্রিগেট করার জন্য তারা রেডি বোঝাচ্ছে, তার মানে তারা যারা টেন্টের তাদেরকে বাদ দিতে চাইছে, এটাই স্বাভাবিক। এবং সেইটা ছাড়া তো সিজেআই যিনি প্রশ্নগুলো করছেন বা তিনি যে অবজারভেশনগুলো দিচ্ছেন সেখানে তো ক্লিয়ার আমরা দেখতে পাচ্ছি যে উনিও চাইছেন যে ইফ দেয়ার ইজ আ পসিবিলিটি অফ সেগ্রিগেশন দেন দ্য প্যানেল উইল বি দেয়ার। তো প্যানেল তখনই থাকবে যদি সেগ্রিগেশন পসিবল হয়, এরকম একটা ব্যাপার আমরা দেখতে পাচ্ছি, এবং সেগ্রিগেশন পসিবল। তো রাজ্য সরকার হোক বা এসএসসি হোক, তাদের কাছে এটাই একমাত্র পথ যে তারা সেগ্রিগেশনের পক্ষেই থাকবে। তারাও এটা বুঝে গেছে, আমরাও সবাই বুঝে গেছি। তো সেগ্রিগেশন চাইবে, এটাই স্বাভাবিক, আমরাও চাইছি সেগ্রিগেশন হোক। আর সেগ্রিগেশন অলরেডি একভাবে তো পেশ করাই আছে, শুধু যুক্তি দিয়ে সেগুলোকে এস্টাবলিশ করতে হবে, এটাই করতে হবে। আমরা দেখলাম আরজিকরের ঘটনা, সন্দেশখালীর ঘটনা, একাধিক ঘটনায় যখন আদালতে যাওয়া হয়, সর্বোচ্চ আদালতে, রাজ্য সরকারের তরফ থেকে তাবড় তাবড় আইনজীবীদের দাঁড় করানো হয়। কপিল সিব্বল থেকে শুরু করে বিভিন্ন নামি দামি অ্যাডভোকেটদের সেখানে দাঁড় করানো হয়। তো আপনাদের ক্ষেত্রে এই যে আপনারা বলছেন সুদক্ষ আইনজীবী দাঁড় করানো হচ্ছে না, তার পিছনের কারণ কি বলে মনে হয়? কোথাও একটা অবহেলা থাকতে পারে, তাচ্ছিল্যর ব্যাপার থাকতে পারে, সেটা আমরা জানি না যে কেন এটা করা হচ্ছে। তবে অন্যান্য যে কোনো মামলার থেকে এই মামলা কোনো অংশেই ছোট নয়, এটা কিন্তু সর্ববৃহৎ বলা যেতে পারে এই রাজ্যের স্বার্থে। কারণ এটা শিক্ষা ব্যবস্থাকে সরাসরি চ্যালেঞ্জ করছে, সরাসরি তাদেরকেও চ্যালেঞ্জ করছে যারা নতুনভাবে শিক্ষকতার পেশায় আসতে চান। কারণ যদি শিক্ষা ব্যবস্থাটাই ভেঙে পড়ে, যারা যোগ্য হয়েও বঞ্চিত হবে বা যোগ্য হয়েও যারা চাকরিহারা হয়ে পড়বে, তাদের যদি এরম অবস্থা হয়ে যায়, তাহলে সমাজ ব্যবস্থাটাই ভেঙে পড়বে, শিক্ষা ব্যবস্থাটাই ভেঙে পড়বে। সেখানে দাঁড়িয়ে ভবিষ্যতে এই শিক্ষকতার পেশায় আসার কথা কেউ ভাববেও না। তো সর্বসাকুল্যে যদি সব দিক থেকে দেখা যায়, তাহলে কিন্তু প্রত্যেকের উচিত, যারা শুভবুদ্ধি সম্পন্ন, সেটা রাজ্য সরকার হোক, এসএসসি হোক, যে করেই হোক, এই শিক্ষা ব্যবস্থাটাকে ধরে রাখার জন্য, সামাজিক ব্যবস্থাটাকে সচল রাখার জন্য যোগ্য শিক্ষক শিক্ষিকা বা অশিক্ষক কর্মচারী যারা আছেন তাদের স্বার্থ রক্ষার্থে এবং তাদেরকে এই প্যানেল বাঁচিয়ে তাদের চাকরিটা বাঁচানোর জন্য সর্বোপরি সবাইকে এগিয়ে আসতে হবে, এবং যত দূর লড়াই করার দরকার তাদেরকেও কোর্টের মাধ্যমে লড়াই করতে হবে। এই আন্দোলন আগামী যে হিয়ারিং আছে সম্ভবত জানুয়ারির 15 তারিখ হিয়ারিং আছে। তো 15 তারিখ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে, এবং আন্দোলনের যে ফল আজকে একটা আমরা পেয়েছি সেটা দেখলাম যে বিগত দিনে আমাদের রাজ্যের তরফ থেকে যে লয়ার ছিলেন তিনি ওয়েল প্রিপেয়ার্ড ছিলেন না, প্রস্তুত ছিলেন না, কিন্তু আজকে দেখলাম প্রচুর রকমের তিনি ডকুমেন্টস নিয়ে সুপ্রিম কোর্টে হাজির হয়েছে। তো এটাই আমাদের আন্দোলনের সার্থকতা যে আমরা সুপ্রিম কোর্টে তাদের লয়ারকে ভালোভাবে প্রস্তুত থাকাতে বাধ্য করেছি, এবং আগামী দিনে যদি আমরা দেখি এই প্রস্তুতিটা থাকছে, তাহলে আমরা আশা করব যে আগামী দিনে আমরাও ন্যায় বিচার পাবো এবং প্যানেলটা বাঁচবে, এবং দুর্নীতিগ্রস্ত যারা তারা বেরিয়ে যাবে এবং দুর্নীতিমুক্ত যারা তাদের জয় হবে। আপনাদের কথা কি মুখ্যমন্ত্রী ভাবছেন বলে মনে করেন? মুখ্যমন্ত্রীকে আমরা ইতিমধ্যে নবান্নে ডেপুটেশন দিয়েছি, আমরা বিকাশ ভবনেও গিয়েছিলাম, এসএসসি দপ্তরেও গিয়েছিলাম, সেখানে আমাদের আলোচনা হয়েছে, এবং আগামী দিনে অর্থাৎ 15 তারিখের আগে, আগামী যে হিয়ারিং আছে 15 তারিখের আগে, 15ই জানুয়ারির আগে মুখ্যমন্ত্রীর সাথে আমাদের একটা বৈঠকের পরিকল্পনা চলছে। আপনাদের যারা শিক্ষকরা রয়েছেন অনেকেই বলছেন যে এখানে যদি প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করেন তাহলে সেটা আমাদের জন্য ভালো হবে, কারণ আমরা এই শীতের মধ্যেই রাতে এখানে বসে আছি, আমরা আন্দোলন করছি, অথচ আমাদের কথা সেইভাবে কেউ শুনছে না, আমাদের দিকটা দেখছে না। তো রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হস্তক্ষেপ চাইবেন? দেখুন, আমরা যোগ্য ক্যান্ডিডেট, আমরা শুধু রাষ্ট্রপতি নয়, প্রধানমন্ত্রী নয়, বিরোধী দলনেতা, শাসক দলনেতা, সবাইকে আমাদের আমন্ত্রণ, আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান। যে যারা দুর্নীতি করেছে তাদেরকে পাশে দাঁড়াতে বলছি না, আমরা দুর্নীতি মুক্ত, সে যদি শাসক আমাদের পাশে দাঁড়ায় সেটাও আমাদের পক্ষে ভালো,
বিরোধী দল সিপিআইএম হতে পারে, বিজেপি হতে পারে, আইএসএফ হতে পারে, যে পাশে এসে দাঁড়াবে সেটা আমাদের পক্ষে অবশ্যই ভালো। এবং আমরা অবশ্যই আশা করব যে রাজ্যের যিনি আছেন, প্রধান আছেন, তিনি তো আমাদের পাশে দাঁড়াবেন, বিরোধী দলনেতা যিনি আছেন তিনিও আমাদের পাশে দাঁড়াবেন, এবং ভারতের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি যদি আমাদের সহায় থাকেন তাহলে অবশ্যই আমরা আশাবাদী আমরা ন্যায় বিচার পাবো। দেখুন, এসএসসি যদি সেটা করে দেয় বা করবার ক্ষেত্রে তাদের সর্বাত্মক ভূমিকা নেয়, আমার তো মনে হয় অবশ্যই পৃথকীকরণ হওয়া উচিত, এবং মহামান্য বিচারপতি বা অন্যান্যরা নিশ্চয়ই চাইবেন যে যোগ্য অযোগ্য পৃথক হয়ে যাক। কারণ তা না হয়ে যদি আজকে একজন যোগ্য শিক্ষক 7 বছর শিক্ষকতা করার পর আর 9 বছর তারা আগে পরীক্ষা দেওয়ার পর কোনো কারণে যদি তাদের প্যানেল ক্যান্সেল হয়, তাহলে পরবর্তীতে কোনো ভালো স্টুডেন্ট শিক্ষকতা, সরকারি শিক্ষকতার প্রফেশনে আসবার আগে 10 বার ভাববে। তারা হয়তো শিক্ষা ব্যবস্থা ধ্বংস হওয়ার থেকেও বড় কথা, ভালো ভালো ছেলে মেয়েদের শিক্ষক হওয়ার প্রতি যে ইচ্ছা, যে স্বপ্ন, সেটাই নষ্ট হয়ে যাবে। তারা তখন হয়তো যেতে চাইবে অন্য কোনো লুক্রেটিভ সেক্টরে। তো সমাজ যদি ভালো স্টুডেন্টদের, মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষক হিসাবে না পায়, তাহলে সেটা কিন্তু পুরো সমাজের ক্ষতি। তার জন্য এই পুরো সমাজের ক্ষতি আটকানোর জন্য আমার মনে হয় সবচেয়ে বড় গুরুদায়িত্ব এসএসসির উপর, এবং এসএসসির চেয়ারম্যানের ওই চেয়ারটার উপর, যে যা দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির সমস্ত তথ্য সামনে দিয়ে দেওয়া, বা যা যা তথ্য দিলে পরে পৃথকীকরণ সহজ হয় সেটা করা।